নমস্কার বন্ধুরা, ভাল্লুক একাডেমিতে আপনাদেরকে আরেকবার ওয়েলকাম জানাই। আমরা যেভাবে বলেছিলাম আগের ক্লাসে যে প্রত্যেকটা সাবজেক্টের টপিক অনুযায়ী কোশ্চেন নিয়ে আসবো, তো সিডিপির উপরেই আমরা নেক্সট একটা টপিক নিয়ে এসেছি। এটা হচ্ছে পিয়াজে, কোহলবার্গ এবং ভাইগটস্কির যে তত্ত্বগুলো রয়েছে তাদের উপরে কয়েকটি এমসিকিউ। এগুলো কিন্তু পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসের যে কোশ্চেনগুলো আমরা করব সেগুলো কিন্তু সব পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুবই বেশি, তাই আজকের ক্লাসটি আমরা মনোযোগ দিয়ে করব। ওকে, তাহলে চলে যাই প্রথম কোশ্চেনে। বলা হচ্ছে, পিয়াজের মতে শিশুর জ্ঞানীয় বিকাশের কোন পর্যায়ে কনজারভেশনের ধারণা গড়ে ওঠে? আমরা জানি যে পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি রয়েছে, ওকে, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট এর থিওরিটা আমরা পড়ি। সেখানে 4টি স্টেজ রয়েছে। সেন্সরি মোটর স্টেজ, যেটা সংবেদন সঞ্চালনমূলক স্তর বলা হয়। প্রি অপারেশনাল স্টেজ, এটা হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর। কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তা স্তর। আর ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তা স্তর। তো এর মধ্যে কোনখানে কনজারভেশন বা সংরক্ষণবাদ যেটা রয়েছে ওইটা শিশুদের মধ্যে বৈশিষ্ট্য হিসেবে দেখা দেয়? তো এর সঠিক অপশান হয়ে যাবে কংক্রিট অপারেশনাল স্টেজ। ওকে, আচ্ছা, প্রত্যেকটা যে স্টেজ রয়েছে তাতে অন্যান্য বিভিন্ন রকম বৈশিষ্ট্য তো থাকেই, তবে কিছু কিছু মেন বৈশিষ্ট্য থাকে যেগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন বেশি আসে। সেগুলো আমি একটু এখানে লিখে দিচ্ছি। যেমন সেন্সরি মোটর স্টেজে আমরা না রিফ্লেক্স অ্যাকশান ব্যাপারটা দেখতে পাই শিশুদের মধ্যে, মানে প্রতিবর্ত ক্রিয়ার মতো। যেমন কোনো শিশুকে ছোট অবস্থায় আপনি যাই দিয়ে দিন, দুধের বোতল, পেন, আঙুল, সে কিন্তু সেটা নিয়ে মুখে পুরে চুষতে থাকে। তো ওই জিনিসটা কিন্তু রিফ্লেক্স অ্যাকশন থেকে আসে, ওটা সেন্সরি মোটর স্টেজেই হয়ে থাকে। ওকে, আচ্ছা, আরও একটা জিনিস সেন্সরি মোটর স্টেজে থাকে, সেটা হচ্ছে বস্তুর স্থায়িত্ব। ঠিক আছে, নেক্সট প্রি অপারেশনাল স্টেজ যেটা রয়েছে আমাদের, এখানে কিন্তু দুটো ভালো ভালো জিনিস রয়েছে। এক হচ্ছে আত্মকেন্দ্রিকতা আর সর্বপ্রাণবাদ। আত্মকেন্দ্রিকতা কি? শিশু শুধুমাত্র নিজের কথা ভাববে। আর সর্বপ্রাণবাদ কি? সব জিনিসেই প্রাণ আছে মনে করবে, জীব জড় আলাদা করে কিছু ডিফারেন্সিয়েট করতে পারে না। ওকে, কংক্রিট অপারেশনাল স্টেজে একটা তো পড়লাম কনজারভেশন রয়েছে, আর একটা এখানে থাকে যুক্তিপূর্ণ চিন্তা, লজিক্যাল থিঙ্কিং। এটা কংক্রিট অপারেশনাল স্টেজের একটা অন্যতম বৈশিষ্ট্য। ফর্মালের কি রয়েছে? মেন যেটা রয়েছে বিমূর্ত চিন্তন, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজের মেন বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে অপশান সি এখানে আমাদের অ্যান্সার হলো। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 2। বলা হচ্ছে, পিয়াজের স্কিমা বলতে কি বোঝায়? আচ্ছা, পিয়াজের থিওরি যখন আমরা পড়ব তখন 3টে ইম্পর্ট্যান্ট টার্ম রয়েছে ওখানে, স্কিমা, অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন। তার মধ্যে স্কিমাটা এখানে বলা হয়েছে। এবার এর অপশানগুলো দেখে নিই। শিশুর মুখস্থ করা তথ্য, নাকি জ্ঞান সংগঠনের মানসিক কাঠামো, শিশুর আবেগীয় বিকাশ, নাকি শিশুর ভাষাগত দক্ষতা? আচ্ছা, একটু সংজ্ঞাটাকেই লিখে দেওয়া যায় এখানে। স্কিমা কী জিনিস? স্কিমা হচ্ছে কোনো একটি শিশুর যত জ্ঞান অর্জন করেছে না, তার কালেকশানটা, ওটাকে আমরা স্কিমা বলি। তাহলে আমরা এখানে লিখতে পারি অর্জিত তথ্য বা জ্ঞানসমূহের কালেকশান, সংগঠন, এটাই হচ্ছে স্কিমা। হলো, তাহলে এখানের সাথে কম্পেয়ার করলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, জ্ঞান সংগঠনের মানসিক কাঠামো। নেক্সট কোশ্চেন আমরা যাব, কোশ্চেন নাম্বার 3। এই যে ধীরে ধীরে যে টার্মগুলো বলেছিলাম, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ওগুলো নিয়েও কোশ্চেন রয়েছে। দেখে নেই, একটি শিশু নতুন অভিজ্ঞতাকে নিজের পূর্ববর্তী স্কিমার সঙ্গে মিলিয়ে গ্রহণ করলে তাকে কি বলা হয়? অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, ইকুইলিব্রেশন, নাকি অ্যাডাপ্টেশন? একটু বাংলাগুলো জেনে রাখি, কারণ বাংলাতেও তো আমাদের কোশ্চেনটা আসবে। অ্যাকোমোডেশনকে আমরা অ্যাকচুয়ালি বাংলাতে বলি সহযোজন, অ্যাসিমিলেশনকে বলা হয় আত্মীকরণ, অ্যাডাপ্টেশন হয়েছে অভিযোজন, আর ইকুইলিব্রেশন মানে যেটা আমরা সমান করা হয়, সামান্যীকরণ বা সমান করা, ওইটাকে বলা হচ্ছে এখানে। ওকে, তো এই দুটো কিন্তু আমাদের সিডিপির পিওভি থেকে ইম্পর্টেন্ট নয়, উপরের দুটো ইম্পর্টেন্ট, এই দুটো।
এই দুটো স্টার মার্কড। ওকে, আচ্ছা এখানের কোশ্চেন বলছে যে পূর্ববর্তী স্কিমা মানে আমার মধ্যে একটা জ্ঞান অর্জন কালেক্টেড জ্ঞান রয়েছে, ওটাতে যদি নতুন অভিজ্ঞতা অ্যাড হয়, মিলে যায়, তাহলে ওটাকে কি বলা হয়। এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু জ্ঞান চেঞ্জ হচ্ছে না, স্কিমা যা ছিল তাই আছে, তার সাথে নতুন একটা তথ্য যোগ হলো, ফিট হলো। তাহলে ওই জিনিসটাকে কিন্তু আমরা অ্যাসিমিলেশন বলবো, আত্মীকরণ। এটাই আত্মীকরণের সংজ্ঞা, যে পুরনো স্কিমাতে নতুন তথ্য ফিট করা হয়েছে। নেক্সট কোশ্চেন যাব আমরা, কোশ্চেন নাম্বার 4। কী বলা হচ্ছে, অ্যাকোমোডেশনের ক্ষেত্রে শিশু পুরনো স্কিম অপরিবর্তিত রাখে, নতুন তথ্য ভুলে যায়, নতুন অভিজ্ঞতার সঙ্গে মানিয়ে স্কিমা পরিবর্তন করে, কেবল অনুসরণ করে। এইখানে একটা এক্সাম্পল দিয়ে দুটো জিনিসকে ভালোভাবে বলে দিই। আচ্ছা, অ্যাকোমোডেশন এক্ষুনি বললাম এটা সহযোজনের কথা বলা হয়েছে, ঠিক আছে। অ্যাসিমিলেশন তো এক্ষুনি হলো যে পুরনো স্কিমায় নতুন তথ্য ফিট করা, আর অ্যাকোমোডেশন হচ্ছে পুরনো তথ্যকে আমি চেঞ্জ করব, ঠিক আছে, পুরনো তথ্যকে চেঞ্জ করব এবং নতুন তথ্য ঢোকাবো। নতুন একটা তথ্য পেলাম এবং দেখলাম পুরনো তথ্যে একটা কিছু পরিবর্তন দরকার, কিছু ভুল ছিল, তাই সেটাকে রিপ্লেস করলাম নতুন তথ্য দিয়ে। ওটাই হচ্ছে কিন্তু সহযোজন বা অ্যাকোমোডেশন। তাহলে এখানে যদি আমরা দেখি অপশান সি যেটা রয়েছে, নতুন অভিজ্ঞতার সঙ্গে মানিয়ে স্কিমা পরিবর্তন করা, এটাই হচ্ছে অ্যাকোমোডেশন। এখানে আমি একটা উদাহরণ বারবার দিই, কুকুর বিড়ালের উদাহরণ দিলে এই দুটো জিনিস ভালোভাবে বোঝা যাবে। একটা শিশু ধরুন ছোটোবেলা থেকে শুধু কুকুরই দেখে আসছে, চার পেয়ে জন্তু কুকুর দেখে আসছে, ঠিক আছে। তাহলে সে কিন্তু তার মাথায় এটা ঢুকিয়ে নেবে যে চার পেয়ে জন্তু মানেই কুকুর, ঠিক আছে। এটা তার স্কিমা হয়ে গেল, জ্ঞান কালেকশন হয়ে গেল। সে যদি একটা বিড়াল দেখে নেয় না হঠাৎ করে, সেটাও তো চার পেয়ে, কিন্তু সেটাকেও না সে কুকুর বলেই মনে করবে, হলো। তাহলে তার মাথায় স্কিমা ছিল যে চার পেয়ে জন্তু মানে কুকুর। সে নতুন জিনিস একটা দেখলো, চার পেয়ে প্রাণী, সেটাকেও সে কুকুর বলে মেনে নিল, নতুন তথ্য জাস্ট ফিট করিয়ে দিল। এটা হয়ে গেল অ্যাসিমিলেশন। কিন্তু এটা তো ভুল হলো, কারণ ওটা তো কুকুর নয়, ওটা বিড়াল। কেউ যদি কোনো দক্ষ ব্যক্তি এসে যদি তাকে বলে দেয় যে না, সব চার পেয়ে জন্তু কুকুর হয় না, এটা বিড়াল, তারপরে আরও একটা চার পেয়ে জন্তু দেখিয়ে বললো এটা গরু, তখন সে বুঝতে শিখলো আচ্ছা এটা তাহলে এরকম ব্যাপার। তাহলে এরপরে যখন সে নতুন একটা চার পেয়ে জন্তু দেখবে, হঠাৎ করে ওটাকে কুকুর বলবে না। তাহলে নতুন তথ্য সে পেলো, শিখলো, সেটা আমাদের স্কিমাতে সে ফিট করালো পরিবর্তন করে। এই জিনিসটা হয়ে গেল অ্যাকোমোডেশন, তাই না। তাহলে একটা উদাহরণের মাধ্যমে কিন্তু অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন বোঝানো কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, পিয়াজের মতে ফর্মাল অপারেশনাল স্টেজের প্রধান বৈশিষ্ট্য কোনটা। তাহলে এক্ষুনি বলা হলো যে 4টে স্টেজ রয়েছে এবং তাদের প্রধান প্রধান বৈশিষ্ট্য থেকেই কোশ্চেন আসে। কী কী অপশান রয়েছে, রিফ্লেক্স অ্যাকশান, ইগোসেন্ট্রিজম, অ্যাবস্ট্রাক্ট ও হাইপোথেটিক্যাল চিন্তা, নাকি অবজেক্ট পারমানেন্স। ফর্মাল অপারেশনাল স্টেজে আমরা এক্ষুনি বললাম অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত চিন্তন যেটা রয়েছে এবং হাইপোথেটিক্যাল চিন্তন, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার সাথে সাথে বাকিগুলোও বলে দেওয়া যাক কোথায় কী রয়েছে। রিফ্লেক্স অ্যাকশানও আমরা এক্ষুনি বললাম যে সেন্সরি মোটর স্টেজে দেখা যায়। আচ্ছা, ইগোসেন্ট্রিজম আত্মকেন্দ্রিকতা কোথায় দেখা যায়, প্রি অপারেশনাল স্টেজে, ওকে, যেটা 2 থেকে 7 বছর। অবজেক্ট পার্মানেন্ট বা বস্তুর স্থায়িত্ব, এটাও কিন্তু আমাদের সেন্সরি মোটর স্টেজ, ঠিক আছে। আচ্ছা, অবজেক্ট পার্মানেন্টটা কী জিনিস একটু বুঝে নিই। একটা শিশু বসে আছে, তার সামনে একটা জিনিস রাখা হলো, হঠাৎ করে জিনিসটা আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম যাতে না দেখা যায়, ওকে। এবার শিশুর মধ্যে যদি অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব জ্ঞান না থাকে, তাহলে সে কী ভাববে জানান, ভাববে যে বস্তুটা আর নেই, পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে, কারণ সে তো দেখতে পাচ্ছে না। আর যদি অবজেক্ট পার্মানেন্স থাকে, তাহলে সে কী করবে, সে কিন্তু এটা একবারই ভাববে না যে গায়েব হয়ে গেছে, সে কাপড়টা উঠিয়ে দেখার চেষ্টা করবে বা খোঁজার চেষ্টা করবে যে বস্তুটা কোথায় গেল। এটাই হচ্ছে অবজেক্ট পারমানেন্স আসার পার্থক্য, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 6। ইগোসেন্ট্রিজম পিয়াজের কোন পর্যায়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এক্ষুনি আলোচনা করা হলো সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে অ্যান্সার হয়ে যাবে প্রি অপারেশনাল স্টেজ, যেটা প্রাক সক্রিয়তা স্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7। এবারে আমরা চলে আসছি কোহেলবার্গে। এতক্ষণ পিয়াজের বৌদ্ধিক বিকাশ ছিল, কগনিটিভ ডেভেলপমেন্ট, এবার এলো কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট। বলছে কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব মূলত কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়।
আচরণের বাহ্যিক ফলাফল, নাকি নৈতিক যুক্তি ও বিচার, বুদ্ধির পরিমাণ, নাকি ভাষার বিকাশ? তাহলে এখানে নৈতিক বিকাশ তত্ত্ব বলা হচ্ছে, যেটাকে মোরাল ডেভেলপমেন্ট আমরা বলে থাকি, তাহলে সেটা নিশ্চয়ই নৈতিক যুক্তি ও বিচার নিয়েই আলোচনা করা হবে। তাই অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর এর ইংলিশটা আমরা এভাবে বলে থাকি, থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 8। বলছে কোয়েলবার্গের প্রি কনভেনশনালে শিশুরা সাধারণত কি করে? সামাজিক নিয়মের প্রতি সম্পূর্ণ সচেতন থাকে, ইউনিভার্সাল এথিক্স প্রিন্সিপাল অনুসরণ করে, শাস্তি ও পুরস্কারের ভিত্তিতে নৈতিক সিদ্ধান্ত নেয়, নাকি আইনকে অস্বীকার করে? আচ্ছা, কোয়েলবার্গের তার আগে স্টেজগুলো একটু জেনে নেওয়া দরকার। মূল 3টে স্টেজ রয়েছে আমাদের। সেই 3টে স্টেজ কি কি? প্রথমত রয়েছে প্রি কনভেনশনাল স্টেজ, যেটা কিন্তু 0 থেকে 9 ইয়ার্স পর্যন্ত হয়। ওকে, তারপরে রয়েছে কনভেনশনাল স্টেজ, যেটা হচ্ছে 9 থেকে 13 ইয়ার্স পর্যন্ত শিশুদের মধ্যে দেখা যায়। আরেকটা রয়েছে পোস্ট কনভেনশনাল স্টেজ, যেটা কিন্তু 13+, উপরে শিশুদের মধ্যে দেখা যায়। ওকে, এই 3টে মেন স্টেজ রয়েছে এবং এর মধ্যেও কিন্তু আবার দুটো করে সাব স্টেজে উনি ভাগ করেছিলেন, টোটাল 6টা। তো তার মধ্যে এখানে এই 3টে স্টেজের উপরেই কোশ্চেনটা রয়েছে যে এই প্রি কনভেনশনাল স্টেজ যেটা, এটাতে এই 4টের মধ্যে কোন অপশানটা দেখা যায়? এটার অপশান হয়ে যাবে শাস্তি ও পুরস্কারের ভিত্তিতে নৈতিক সিদ্ধান্ত নেওয়া। তাই প্রি কনভেনশনাল স্টেজে না আমরা বলি এটাকে পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড স্টেজ, তাই না? তার জন্য অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 9। ভালো ছেলে বা ভালো মেয়ে হওয়া এবং অন্যের অনুমোদন পাওয়ার চেষ্টা কোহলবার্গের কোন পর্যায়ের বৈশিষ্ট্য? আচ্ছা, এই ভালো ছেলে ভালো মেয়েকে আমরা যেটা স্টেজটার নাম দিয়ে রাখি একটা, যে গুড বয় নাইস গার্ল স্টেজ। ওকে, এই স্টেজগুলো সম্বন্ধে আমি এক্ষুনি বলছি আপনাদের, যে 6টা স্টেজ রয়েছে। 3টে স্টেজ তো আমরা আলোচনা করে নিলাম এবং এইটা অনুসারে আপনারা এগুলোকে আমরা এক্ষুনি এখানে ABC বলে দিলাম, এটার ভাগটা আমি এখানে করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলে রাখি কেন এখানে 6টা স্টেজ সম্বন্ধে আমাদের মাথা ব্যথা। 3টে স্টেজ তো আমরা জানতাম, এখানে দেখুন অপশানগুলো, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 6। তাহলে অপশানই বলে দিচ্ছে আমাদের যে 6টা স্টেজ নিয়েই আমাদের মাথা ব্যথা প্রয়োজন। ওকে, আচ্ছা, তাহলে কী কী স্টেজগুলো রয়েছে? প্রথমে এ যেটা রয়েছে আমাদের, ঠিক আছে, প্রি কনভেনশনাল, তার আন্ডারে 2টো স্টেজ কী কী রয়েছে আমি একদম না সুন্দর হেডিং দিয়ে দিচ্ছি। এই হেডিংগুলো দেখলেই আপনাদের স্টেজগুলো সম্বন্ধে না পুরো আইডিয়া চলে আসবে, ঠিক আছে? এক হচ্ছে রয়েছে রিওয়ার্ড পানিশমেন্ট স্টেজ, এটা কিন্তু আমাদের প্রি কনভেনশনালের প্রথম সাব স্টেজ। ওকে, সেকেন্ড রয়েছে পার্সোনাল ইন্টারেস্ট, হলো বি, মানে আমি কনভেনশনালে চলে আসছি। তার 2টো স্টেজ কী কী রয়েছে? এক, গুড বয় নাইস গার্ল স্টেজ। ওকে, আচ্ছা, 2 নম্বরে কী রয়েছে? 2 নম্বরে রয়েছে ল অ্যান্ড অর্ডার স্টেজ, হলো। আচ্ছা, সি মানে পোস্ট কনভেনশনাল, ওর 2টো কী কী রয়েছে? এক, সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস স্টেজটার নাম। আর 2 নম্বরে কী রয়েছে? ইউনিভার্সাল এথিক্স স্টেজ এটাকে বলা হয়, হলো। আচ্ছা, এখানে যেহেতু আমরা পরপর যাব, কারণ 1 থেকে 6 পর্যন্ত তো 6টা স্টেজ, তাই এগুলোর নাম এইভাবেও আমরা দেব যে এইটা কিন্তু আমাদের 1 নম্বর স্টেজ, এইটা 2 নম্বর স্টেজ, এটা 3 নম্বর স্টেজ, 4 নম্বর, এইটা আমাদের হয়ে যাবে 5 নম্বর, এটা 6 নম্বর। ওকে, তাহলে এখানে গুড বয় নাইস গার্লের কথা বলা হচ্ছে, এটা কোন স্টেজের বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। 3 নম্বর, তাহলে স্টেজ 3 হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 10 যাব। কি বলা হচ্ছে? আইন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখা উচিত, এটি কোহলবার্গের কোন স্টেজের সাথে সম্পর্কিত? এবার ওই যে 6টা স্টেজের নাম বললাম, এগুলো আমাদের কাজে আসবে। তাহলে আইন ও সামাজিক শৃঙ্খলা মানে কি? এখানে
ল অ্যান্ড অর্ডারের কথা বলা হচ্ছে, তাই না? এখানে কি বলা হচ্ছে? ল অ্যান্ড অর্ডার মেনটেনিংয়ের কথা। তাহলে এটা কত নম্বর স্টেজ আমাদের দেখে নেওয়া যাক। 4 নম্বর স্টেজ রয়েছে। তাহলে এখানে স্টেজ 4 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলছে, কোহেলবার্গের মতে সর্বোচ্চ স্তর কোনটি? প্রি কনভেনশনাল মোরালিটি, কনভেনশনাল মোরালিটি, পোস্ট কনভেনশনাল মোরালিটি, নাকি সোশ্যাল মোরালিটি? আচ্ছা, একইভাবে এক্ষুনি করানো হলো। দেখুন, এই যে এখান থেকে শুরু হয় 1 2 3 4 5 6, এটা সর্বোচ্চ স্তর। তাহলে ইউনিভার্সাল এথিক্স হয়ে যাবে আমাদের সর্বোচ্চ স্তর। আচ্ছা, ওকে, এখানে কিন্তু আমরা একটা জিনিস করা হয়েছে যে এরা কিন্তু সাব স্টেজগুলোতে যায়নি, একদম নর্মাল 3টে মেন স্টেজে রয়েছে। তাহলে আমাদের একটু ভুল হয়ে গেল। এখানে এই 3টে স্টেজকে দেখতে বলেছে। তাহলে শুরুতে এটা এই যে ছোটো থেকে একদম বড় অবস্থা, তাহলে সর্বোচ্চ আছে হচ্ছে পোস্ট কনভেনশনাল। আমাদের পোস্ট কনভেনশনালটা আমাদের রয়েছে, এই অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আমাদের অপশানগুলো অ্যাকচুয়ালি দেখা হয়নি, তার আগে বলা হয়ে গেছে। ঠিক আছে, পোস্ট কনভেনশনাল হবে অ্যান্সার। নেক্সট 12 নম্বর। আচ্ছা, 12 নম্বরে কী বলছে? সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস কোহেলবার্গের কোন স্টেজ? আচ্ছা, এক্ষুনি বললাম আমরা, এইখানে ওইটা কাজে আসবে। সোশ্যাল কন্ট্রাক্ট এবং ইন্ডিভিজুয়াল রাইটস, এটা কিন্তু এই যে যেটা নীল কালিতে দাগ দেওয়া রয়েছে 5 নম্বর স্টেজ। যদি আমি প্রথম থেকে গুনে গুনে আসি, তাহলে এটা স্টেজ 5 বলে দেবো আমরা, তাই না? সোশ্যাল কন্ট্রাক্টকে আমরা বলে দেবো স্টেজ 5। অপশান ডি কারেক্ট। নেক্সট চলে যাব। ওকে, কি বলছে? কোশ্চেন 13, ভাইগটস্কির মতে শিশুর জ্ঞানী ও বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? আচ্ছা, এবার কোহেলবার্গ শেষ হয়ে আমরা ভাইগটস্কির যেটা নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, তাই না, জিনিসটাকে একটু লিখে দেওয়া যাক এখানে। ভাইগটস্কির যে তত্ত্বটা, প্রত্যেকের তত্ত্বের তো আলাদা আলাদা নাম থাকে। পিয়াজের যেরকম কগনিটিভ ডেভেলপমেন্ট, কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট, ভাইগটস্কির সেরকম রয়েছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। ওকে, সামাজিক নির্মিতিবাদ, বাংলায় এই টার্মটা বলা হয় সামাজিক নির্মিতিবাদ। ওকে, তাহলে এখানে বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? শুধুমাত্র জৈবিক পরিপক্কতা, মানে বৃদ্ধির ব্যাপারটা বলছে, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতা, না শাস্তি ও পুরস্কার? এখানে অ্যান্সার হয়ে যাবে বি, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, তাই না, কারণ এটা সামাজিক নির্মিতিবাদ। আর জৈবিক পরিপক্কতার উপর মেনলি কে ডিপেন্ড করেছেন? ইনি হচ্ছেন পিয়াজে। এর যদি আমরা স্টেজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওটা কিন্তু শুধুমাত্র গ্রোথের উপর ডিপেন্ড করে হয়ে থাকে ওই ডেভেলপমেন্টগুলো, তাই না? নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 14-এ। কোশ্চেন নাম্বার 14 কী বলছে? জেপিডি এর পূর্ণ রূপ কী? আচ্ছা, জেডপিডি যে জিনিসটা আমরা আগেও আলোচনা করেছি, যে জেডপিডি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কোথায় রয়েছে? অপশান বি, অপশান বি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আচ্ছা, জিনিসটা কি আরও একবার মনে করে নেওয়া যাক। 2 ধরনের জোন থাকে শিশুর মধ্যে। একটা হচ্ছে শিশু নিজে যতটা শিখতে পারে, খুবই ইজিভাবে এটা মনে রাখতে পারা যায়, নিজে যতটা শিখতে পারে। আরেকটা হচ্ছে শিশু অপরের সাহায্য নিয়ে ম্যাক্সিমাম যতটা শিখতে পারে। ওকে, এরকম দুটো বাউন্ডারি রয়েছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে একটা শিশু নিজে থেকে কিছুটা শিখতে পারবে, কিন্তু অপরে সাহায্য করলে সে কিন্তু চেষ্টা করে আর অনেক বেশি কিছু শিখতে পারে। তো এদের মাঝের যে ডিফারেন্সটা না, এই যে নিজে শেখা আর অপরে শেখার মাঝখানে একটা জোন রয়েছে, এই ডিফারেন্সটাকেই বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ওকে, আর এই জেডপিডিতে পৌঁছানোর জন্য শিশু যাদের সাহায্য নিচ্ছে, অপরের সাহায্য মানে কি? শিক্ষক শিক্ষিকার সাহায্য, বাবা মার সাহায্য, অনেক সময় বই খাতারও সাহায্য নেওয়া যায়। তো সেই অপরের সাহায্যটাকে কিন্তু আমরা আরেকটা টার্ম বলে দিই, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টার্ম অফ ভাইগটস্কি, স্ক্যাফোল্ডিং। এই দুটো টার্ম খুবই ইম্পর্ট্যান্ট। জেডপিডি যেটা এক্ষুনি বলা হলো, আর অপরের সাহায্যটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। এই যে এক্ষুনি যে জিনিসটা বলা হলো ওটাই দিয়েছে, যে জেডপিডি বলতে কি বোঝায়? শিশু যা একেবারেই করতে পারে না, শিশু যা একা করতে পারে এবং সাহায্য যা করতে পারে, এই দুয়ের মধ্যবর্তী ক্ষেত্র, শিশুর আইকিউ এর পরিসর, নাকি শিশুর ভাষা শেখার ক্ষমতা? এখানে হয়ে যাবে অপশান বি কারেক্ট অ্যান্সার, এক্ষুনি বলা হলো উইদাউট এনি ডাউট।
আচ্ছা, শিশুর ভাষা শেখার ক্ষমতাটা প্রাসঙ্গিকভাবে বলে রাখা যাক, এটা কিন্তু নোয়াম চমস্কি যিনি রয়েছেন ভাষাবিদ, উনি এই ব্যাপারটা বলেছেন যে শিশুর মধ্যে জন্মগতভাবেই একটা ভাষা শেখার ক্ষমতা থাকে। এইটাকে উনি বলেছেন এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই জিনিসটা সম্বন্ধে আমরা পরে আরও বিশদভাবে জানবো, তো এটা একটা আমি প্রসঙ্গতভাবে বলে রাখলাম, ঠিক আছে? এটাই শিশুর ভাষা শেখার ক্ষমতা, এলএডি। নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলছে? ভাইগটস্কির মতে একজন দক্ষ ব্যক্তি যখন শিশুকে কাজ সম্পন্ন করতে সাহায্য করেন তখন সেই সহায়তাকে কি বলা হয়? এক্ষুনি পড়া হলো, রিইনফোর্সমেন্ট নাকি স্ক্যাফোল্ডিং নাকি কন্ডিশনিং নাকি ইমিটেশন? অবশ্যই স্ক্যাফোল্ডিং, অপরের সাহায্যটাকে আমরা স্ক্যাফোল্ডিং বলছি। এই যে দক্ষ ব্যক্তি শিশুকে কাজ সম্পন্ন করতে সাহায্য করছেন। এই প্রসঙ্গে বলে রাখা যাক, এই কন্ডিশনিং আর রিইনফোর্সমেন্টের ব্যাপারটা আমরা যেরকম প্রত্যেকের আলাদা আলাদা তত্ত্ব পড়লাম, যেমন ভাইগটস্কির নির্মিতিবাদ, এই কন্ডিশনিং বা অনুবর্তন তত্ত্ব হচ্ছে আমাদের স্কিনার বলে একজন মনোবিদ রয়েছেন তার। এই কন্ডিশনিংয়েরই কিন্তু একটা পর্যায় হচ্ছে রিইনফোর্সমেন্ট, যেখানে আমরা পজিটিভ অ্যান্ড নেগেটিভ রিইনফোর্সমেন্ট পরবর্তীকালে পড়ব। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? ভাইগটস্কির মতে শিশুর চিন্তাভাবনা ও জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রে কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ? ভাষা নাকি শাস্তি, প্রতিযোগিতা নাকি মুখস্থবিদ্যা? এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অপশান আমাদের, ভাষা। কারণ ভাষা ছাড়া কোনো শিশুই কোনোভাবেই বিকাশে অংশগ্রহণ করতে পারবে না, সামাজিক হোক জ্ঞানী হোক সব কিছুই সে ভাষার মাধ্যমে অ্যাকোয়ার করে। ওকে, অপশান এ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 18, নিচের কোন বক্তব্যটি পিয়াজে এবং ভাইগটস্কির মধ্যে গুরুত্বপূর্ণ একটি পার্থক্য নির্দেশ করে? আচ্ছা, এগুলো পড়লেই অপশানগুলো বোঝা হয়ে যাবে। এক বলছে পিয়াজে সামাজিক মিথস্ক্রিয়াকে বেশি গুরুত্ব দিয়েছেন, একদমই নয়, উনি তো বৌদ্ধিক যে বিকাশ ওটাকে গুরুত্ব দিয়েছেন। ভাইগটস্কি সামাজিক মিথস্ক্রিয়া ও সংস্কৃতিকে বেশি গুরুত্ব দিয়েছেন, সঠিক। উভয়ই শিশুকে নিষ্ক্রিয় শিক্ষার্থী মনে করেছেন, একদমই না, এটা সিডিপিতে কেউই মনে করে না। শিশু সবসময় সক্রিয় শিক্ষার্থী, শিশুকেন্দ্রিক শিক্ষা। আচ্ছা, উভয়ই শুধুমাত্র জৈবিক পরিপক্কতাকে গুরুত্ব দিয়েছেন, না, জৈবিক পরিপক্কতাকে কে গুরুত্ব দিয়েছেন? পিয়াজে, এক্ষুনি আলোচনা হলো। বৌদ্ধিক বা মানে পিয়াজের স্তরগুলোতে সবসময় বয়স বাড়ার সাথে সাথে তার পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ভাইগটস্কির সামাজিক মিথস্ক্রিয়া ও সংস্কৃতিকে বেশি গুরুত্ব দিয়েছেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19 যাব আমরা। একটা উদাহরণ দেওয়া রয়েছে, একজন শিক্ষার্থী প্রথমে একটি কঠিন গণিতের সমস্যা সমাধানে শিক্ষার্থীকে ধাপে ধাপে সাহায্য করলেন। পরে শিক্ষার্থী নিজেই সেই সমস্যাটার সমাধান করতে পারল। এটি কোন ধারণার সবথেকে ভালো উদাহরণ? কোহেলবার্গের মোরাল ডিলেমা? না, এখানে মোরালিটির কোনো ব্যাপারই আসছে না। পিয়াজের ইগোসেন্ট্রিজম? না। ভাইগটস্কির স্ক্যাফোল্ডিং ও জেডপিডি? পিয়াজের কনজারভেশন? অবশ্যই স্ক্যাফোল্ডিং ও জেডপিডি। ভালোভাবে দেখলেই বোঝা যাচ্ছে, প্রথমে শিক্ষার্থী কঠিন সমস্যাটা সমাধান করতে পারছিল না, শিক্ষার্থী নিজের দ্বারা সম্ভব হচ্ছিল না, শিক্ষক এলো, সাহায্য করলো, অর্থাৎ স্ক্যাফোল্ডিং দিল, দিয়ে ধাপে ধাপে তাকে শেখালো, তারপরে সে সমস্যাটা সমাধান করলো, অর্থাৎ সে জেডপিডি অতিক্রম করলো। কার মাধ্যমে? স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে। তাহলে এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের নেক্সট এবং শেষ কোশ্চেন, একজন শিশু মনে করে আমি যদি নিয়ম ভাঙি তাহলে শাস্তি পাবো, তাই নিয়ম ভাঙা উচিত নয়। কোহেলবার্গের মতে এটি কোন স্টেজের উদাহরণ? তাহলে 6টা স্টেজ আমরা পড়েছিলাম, কী কী 6টা স্টেজ রয়েছে আরেকবার মনে করিয়ে দিই। প্রথমত ছিল রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, স্টেজ 2 সেলফ ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্ট, স্টেজ 3 গুড বয় নাইস গার্ল, স্টেজ 4 আমাদের রয়েছে ল অ্যান্ড অর্ডার, স্টেজ 5টা ছিল আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট এবং যেটা আমাদের ইন্ডিভিজুয়াল রাইটস ওটা সম্বন্ধে, আর স্টেজ 6 রয়েছে ইউনিভার্সাল এথিক্স। ওকে, এর মধ্যে এইটা, এই যদি নিয়ম ভাঙলে শাস্তি পাবো, এই যে শাস্তির কথা রয়েছে এখানে, তাহলে শিশু কী ভাবছে যে না, পানিশমেন্ট পাওয়া হচ্ছে মানে নিয়ম ভাঙা উচিত নয়, তাহলে মনে হয় এটা ভুল। তার মানে কি, রিওয়ার্ড পানিশমেন্টের মাধ্যমেই, ট্রেনিংয়ের মাধ্যমেই তার ঠিক ভুলের জ্ঞান আসছে বা মোরালিটির নৈতিকতাটা আসছে। তাহলে এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, তাই না? আচ্ছা, বাকি জিনিসগুলো একটু বলে রাখা যাক। এই যে গুড বয় নাইস গার্ল স্টেজ 3, এটা কি বলা হয়? এটা অ্যাকচুয়ালি বলা হয় যে এই পর্যায়ে না, ধরুন শিশু একটা কাজ করলো, তাকে আমরা প্রশংসা করলাম যে বাহ বাহ গুড বয় বা ইউ আর নাইস গার্ল, যে তুমি এটা করেছো। ও এই প্রশংসাটা পেয়ে মনে করে তাহলে আমি যে কাজটা করেছি মনে হয় ওটা সঠিক কাজ, এইভাবে ওর মোরালিটি তৈরি হয়। ওটা হচ্ছে গুড বয় নাইস গার্ল। আচ্ছা, ল অ্যান্ড অর্ডারটা একটু বলা যাক। এই পর্যায়ে শিশুরা মনে করে যে সমাজে যে সমস্ত রীতিনীতি নিয়মকানুন প্রচলিত রয়েছে, যেগুলো আমাদের বড়রা আমাদের বলে থাকেন,
ওগুলিই তাহলে সঠিক, ওগুলি মানা উচিত। আর যেগুলি ওই ল অ্যান্ড অর্ডারের অপোজিটে সেগুলো মানা উচিত নয়। এই মোরালিটিটাকে ল অ্যান্ড অর্ডার বলছে। ওকে, আর কিছু কিছু জিনিস যেমন সেলফ ইন্টারেস্ট, যেটা স্টেজ 2, ওটায় শিশুরা কি মনে করে, শিশুরা হচ্ছে যে কাজটা করলে নিজের চাহিদা মিটবে, নিজের ভালো লাগবে, সেলফ ইন্টারেস্ট, সেটা কি ভালো কাজ মনে করে, ওইভাবে তার মোরালিটি তৈরি হয়। ওকে, আচ্ছা, আরেকটা যেটা আমাদের রয়েছে ইন্ডিভিজুয়াল রাইটস, সেটা হচ্ছে সোশ্যাল যে ল অ্যান্ড অর্ডার রয়েছে সমাজে, ওটাকে হালকা মানছে, কিন্তু সে মাঝে মধ্যে এটাও ভাবছে না সবসময় সমাজের নিয়মকানুন সঠিক নাও হতে পারে, তার থেকে বরং সবার জন্য নিয়ম না মেনে ইন্ডিভিজুয়াল পার্সনের এই ক্ষেত্রে কি রাইট রয়েছে, কি অধিকার রয়েছে, ওটার উপর গুরুত্ব দিয়ে মোরালিটি তৈরি করা যাক। এটা হচ্ছে স্টেজ 5। আর স্টেজ 6 ইউনিভার্সাল এথিক্স, সব থেকে যেটা উপরের স্টেজ, এটা একদম ম্যাচুরিটিতে আসে। সেটা কি বলছে না, শিশু কিন্তু তখন আর সমাজের প্রচলিত নিয়ম কানুন আইন এসবকে মানে না। মানে কি, সাধারণভাবে সে মানে, কিন্তু যখন কোনো কঠিন সিচুয়েশান আসে সেখানে কিন্তু সে মোরালিটি হিসেবে অনেক সময় আইনকে অস্বীকার করে। তাহলে কোন জিনিসটাকে গ্রহণ করে, ইমোশনালি বা ইউনিভার্সালি কোন এথিক্সটা মানব কল্যাণে কাজে লাগবে, ঠিক আছে, এরকম টাইপের জিনিসপত্রকে সে দেখে। এটা হচ্ছে ইউনিভার্সাল এথিক্স। তাহলে এইভাবেই কোহেলবার্গের যে স্টেজগুলো 6টা রয়েছে বলে দেওয়া গেল। আর এটাই ছিল আমাদের আজকের শেষ কোশ্চেন। পুরো সেশনটা আপনাদের কেমন লাগলো বলবেন। চেষ্টা করেছি ইনফরমেশানগুলো সঠিকভাবে বিশদে আপনাদের সাথে আলোচনা করার। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ভাল্লুক একাডেমির তরফ থেকে স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং।